আজকের গল্পে বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে একদিনের ট্যুরে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। মাটির গন্ধ আর সবুজের সমারোহ দেখতে পৌঁছে গেলাম এমন একটা গ্রামে, যে গ্রামের একদিকে নদী আর একদিকে সমুদ্র, আর যেখানে পৌঁছতে আমাকে নির্ভর করতে হলো 4-4টে বাহনের ওপরে। আর যে গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এমন এক পর্যটন গন্তব্য, যেখানে উইকেন্ডে ছুটি কাটাতে আপনার খুব একটা মন্দ লাগবে না, সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করতে আমি রাজীব চলে গেছিলাম মৌসুমী আইল্যান্ড। শুধু ক্যাম্পগুলোই ঘুরে দেখে নিই, তার সাথে সাথে আরও ঘুরে দেখেছি পুরো মৌসুমী দ্বীপটা। এমনকি সেখানে আমি এমন একটা মন্দির খুঁজে পেয়েছি, যে মন্দিরে পুতুল দিয়ে পুজো হয় আর পুতুল দিয়ে মানত করা হয়। গুড মর্নিং, তাহলে বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে। তো এখন গাড়ি কেন নিচ্ছি তার কারণ আছে, কারণ গাড়ি নিলে এটাই সুবিধা হবে, গাড়িটা আমি এখন সোজা নিয়ে গিয়ে আমি আমার অফিসের পার্কিংয়ে রেখে দেবো, যেখানে অফিস যাওয়ার সময় যেখানে পার্কিং করি এক্সাইডের ওখান থেকে শিয়ালদার বাস ধরে নেবো। কারণ শিয়ালদা থেকে ট্রেন আছে, এখন লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবো, মানে নামখানা লোকাল, যেটা আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা হয়ে যাবে। 7:20 না 7:25 লক্ষ্মীকান্তপুর লোকাল আছে, ওটা ধরবো। ওটা ধরে তারপরে তো আমি ওই রুটটা এক্সাক্ট জানি না, ওখান থেকে একটা জায়গায় যাবো, সেখানে টোটো করে যাবো, ওখান থেকে বোট আছে, নদী পার হতে হবে, নদী পার হয়ে আবার টোটো, তারপরে পৌঁছে যাবো আপনাদের সবার প্রিয় মৌসুমী আইল্যান্ড। তো শুরু করা যাক, চলুন। তো বাহনকে এখন পার্কিংয়ে রেখে দিয়েছি, রেখে এখন সোজা হেঁটে ওদিকে যাবো, দিক থেকে বাস ধরবো। আর এই হচ্ছে আমার এই যে ব্র্যান্ড ফ্যাক্টরির সামনে হচ্ছে আমার পার্কিং। তো চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসছে না, প্লাস আমারও কোথাও যাওয়া হচ্ছে না, মানে একটু ব্যস্তই ছিলাম। তো অনেকদিন ধরে ভাবছি কোথায় যাই। তো খুব ইচ্ছে ছিল, মানে প্রথম দিকে খুব একটা ইচ্ছে ছিল না যে আমি মৌসুমী আইল্যান্ড কোনো দিন যাবো, কারণ ওর যাওয়ার যা পদ্ধতি, যেভাবে যেতে হয়, একটু ব্যাপারটা একটু গোলমেলে আছে। কিন্তু অন্যান্য অনেক ভিডিও দেখে আমার মৌসুমী আইল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে হয়েছে। তাই একদিনের ট্যুরে, কিন্তু যেহেতু আমার পক্ষে দুদিন টাইম নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ শনিবার রবিবার মধ্যে যে কোনো একদিনই আমাকে যেতে হবে। দূরে কোথাও গেলে সেটা ঠিক আছে, দূরে কোথাও গেলাম সেখানে টাইম নিয়ে গেলাম ঠিক আছে, বাট লোকাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে কাছাকাছির মধ্যে একদিনের ট্যুরই বেস্ট। তো একদিনের ট্যুরে আজকে রবিবার বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। আমি বলছি সকাল 6:30 বাজে, 6:30 আমি এখন এক্সাইডে। প্যাডলার পৌঁছে গেছি শিয়ালদা, এখন 6টা। টিকিট কেটে নিয়েছি, এই যে টিকিট 25 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর এখানে অ্যানাউন্স হয়ে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল 7:14-তে। তো বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা পৌঁছতে মোটামুটি 45 মিনিট টাইম লাগলো। গাড়িটা নিয়ে এলাম বলে এটা খুব সুবিধা হলো। আর একটা সুবিধা হবে কি, আসার সময় আমি ওখান থেকে গড়িয়া স্টেশনে নিয়ে পড়বো, গড়িয়া স্টেশন থেকে মেট্রো ধরে সোজা এক্সাইড চলে আসবে। তো এটা একটা বড় সুবিধা হয়ে যাবে, অনেকটা টাইম বেঁচে যাবে। তো 17 নম্বর দিয়েছে নামখানা লোকাল, তো যাই 17 নম্বরে। দিনটা রবিবার ছিল বলে ভেবেছিলাম ট্রেনেতে জায়গা পাবো, কিন্তু উঠে দেখি সেগুলো বেলে 3 জনের সিটে 4 জন করে বসতে হলো। আর ট্রেন ছাড়তেই কংক্রিটের জঙ্গল ছেড়ে কিছুক্ষণ পর সবুজের সমারোহ শুরু হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল ঘুগনি মুড়ি, তিলের নাড়ু, ডিম সেদ্ধ, আরও বিভিন্ন রকমের খাবার দাবার। তাই এই সাউথের ট্রেনগুলোতে জার্নি করলে আপনি কখনোই উপোস করে থাকতে পারবেন না। আর এইসব দেখতে দেখতে কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর, আর যেখান থেকে আর 1 ঘন্টা পর পৌঁছে যাবো আমার গন্তব্য নামখানা। 10:10 বাজে নামখানা স্টেশনে নেমেছি। এখান থেকে বাগডাঙ্গা ঘাট যাব। তো 3টে ঘাট আছে, যার মধ্যে বাগডাঙ্গা ঘাটে মোটামুটি আমি যেটুকু জানি যে ওখান থেকে ভেসেল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো বাগডাঙ্গা ঘাট যাবো, কিন্তু আমি একা বলতে রিজার্ভ করে যেতে হবে। 450 টাকা ভাড়া। তো সামনের দিকে এগিয়ে দেখি কি পাওয়া যায়। তো বাগডাঙ্গা ঘাট যাবো না, যাবো হচ্ছে হুজ্জুতি ঘাট, যেটা বললে আরও আধ ঘন্টা আগে পৌঁছাবো। তো এখান থেকে শেয়ারে ভাড়া হচ্ছে 60 টাকা, আর গাড়ি বুক করতে গেলে 400-450 টাকার মতন পড়বে। তো দেখি হুজ্জুতি ঘাট দিয়ে যাই। আমি তো যে ঘাট দিয়ে যাবো সেটাই আমার কাছে প্রথম নতুন হবে। তো কী এক্সপিরিয়েন্স হয় দেখা যায়। এখানে প্রচুর টোটো আছে, প্রচুর এই মৌসুমি করছে। তো প্রথমে ভেবেছিলাম রাজার হলে টোটোর পেছনে বসে যাবো, কিন্তু একা বলে আমার শেষমেশ জায়গা হলো টোটো চালকের পাশে। তাও অন্য একটা টোটো পড়ে থাকা প্যাসেঞ্জার হিসাবে নিয়ে গেল। আর এখান থেকে বকখালির ডিস্টেন্স মাত্র 24 কিলোমিটার, তার আগে আমি ডান দিকে ঢুকে যাব। তবে নামখানা থেকে ঘাট পর্যন্ত রাস্তা কিন্তু অনেকটাই, মোটামুটি 19 কিলোমিটার রাস্তা। তো রাস্তায় যেতে যেতে টোটোর টায়ার পাঞ্চার হয়ে গেছে, কটায় পৌঁছাবো জানি না। এখান থেকে 19 কিলোমিটার রাস্তা, ভালোই যাচ্ছিল, হঠাৎ করে টায়ার পাঞ্চার। দেখা যাক কী করে। আমার যেহেতু একদিনের ট্যুর, আজকেই ফেরার ব্যাপার আছে, তাই আমাকে একটু সব কিছু তাড়াতাড়ি টাইম মতন করতে হবে। একটু লেট হলেই আমার সব দিকে ভুলভাল হয়ে যাবে, প্ল্যান পুরো এদিক ওদিক হয়ে যাবে। তো এখান থেকে ঘাট পর্যন্ত যাবো, ঘাট থেকে আবার ওই
নৌকা করে আবার পার করতে হবে, পার করে আবার ওখান থেকে টোটো আছে। তো আলটিমেটলি আমি কোথায় পৌঁছবো, কতটা কী কভার করবো বুঝতে পারছি না। যদিও পুরোটাই আমার কাছে নতুন, কোনো কিছু বুকিং নেই, আজকেই ফেরা আছে। যা যাবো ওখানে কীরকম ক্যাম্পগুলো কীরকম আছে, কী কী ক্যাম্প আছে, জায়গাটা কীরকম দেখবো, দেখে আবার ব্যাক করবো। তো কতটা তুলে ধরতে পারি দেখি। এখানে আবার টোটো পাঞ্চার হয়ে গেছে। তো এখানে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি, যেটা বুঝলাম, নামখানা স্টেশন থেকে 3-4 মিনিট হেঁটে এলেই মেন রোড পড়বে। মেন রোড থেকে প্রচুর টোটোগুলো আছে, অটো আছে মেনলি। টোটো ছেড়ে দিন, কারণ টোটোর কোনো ভরসা নেই, এই হতে পারে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, চার্জ শেষ হয়ে যেতে পারে। তো অটোগুলো ধরে আপনি 7 মাইল পর্যন্ত আসুন, 7 মাইল থেকে আবার টোটো ধরে আবার ওই ঘাট পর্যন্ত, 7 মাইল থেকে আবার টোটো ধরে আবার ওই ঘাট পর্যন্ত চলে যান। তো আমার মনে হয় ওটা অনেক টাইমটা অনেক কম লাগবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। 10 মিনিটের চেষ্টায় টোটোর চাকা পাল্টে আবার চলতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর মেন রোড থেকে ভেতরে ঢোকার পরই শুরু হয়ে গেল সেই সবুজের সমারোহ। আর রাস্তায় দেখতে পেলাম একটা আয়লা সেন্টার। তখন পৌঁছে গেছি যে হুজ্জুতির ঘাট। এখানে সামনে আগে গেলেই ঘাট আছে এখানে। তো এখানে যে ঘাটে যাওয়ার আগে গাড়ি রাখার জায়গা আছে, আর গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি রাখতে পারবেন। এই যে হুজ্জুতির ঘাট। তার সাথে সাথে ওয়েদারটা কিন্তু একদম অসাধারণ মনোরম ওয়েদার হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, একদম পুরো আবহাওয়া, পুরো কোনো রোদ নেই। তো সামনে যাই ঘাটের দিকে। তো এই একটা নৌকা এলো, তো 45 মিনিট ছাড়া ছাড়া নৌকা, কিন্তু জাস্ট আমি যখন এলাম তখন একটা নৌকা বেরিয়ে গেল। যে যাই হোক, আজকে কিছু করার নেই, তো ওখানে পাঞ্চার না হলে আগের নৌকাটা পেয়ে যেতাম। তো আবার 45 মিনিট পর আরেকটা নৌকা ছাড়বে, তখন ওয়েট করতে হবে। এখন 11:20 বাজে, আর 11:45-এ ছাড়বে বললো। তো ঠিক আছে, টাইম তো প্রচুর আছে, কাজ তো কিছু নেই যদিও। নৌকারও টাইমিং আছে, তো আমাকে ফেরার সময় মোটামুটি টাইমিংটা মেনটেন করে নৌকায় আসতে হবে, মানে ফিরতে হবে ওখান থেকে, যাতে আমি প্রপারলি টাইমিংয়ে নৌকাটা পাই। পেয়ে ওখানে ট্রেনটাও ধরার ব্যাপার আছে, মাঝে আবার 19 কিলোমিটার রাস্তা আছে। এখানে আপনার বাইক নিয়ে এলে কিন্তু বাইকে করে নৌকা করে পার করে যেতে পারবেন ওদিকে। গাড়ি হলে রেখে যেতে হবে, বাইক হলে বাইকে নৌকায় উঠবে, ওখানে পার করিয়ে দেবে। আর এই 5 টাকা করে ভাড়া, স্পেশালটা বলছিল 10 টাকা, তো মনে হচ্ছে এটাই যাবে 5 টাকা করে ভাড়া। ইনসাইটে দেওয়া এই ম্যাপটা দেখলে বুঝতে পারবেন আমি এখন এই নদীটা পার করে এই দ্বীপটাতে যাব। অ্যাকচুয়ালি 5 টাকা ভাড়া, তো স্পেশাল নৌকাতে 10 টাকা ভাড়া দিয়ে চলে এলাম এপারে। 3-4 মিনিট লাগলো, ত্রিনাই নদী ক্রস করলাম এটা। তো এদিক থেকে আবার টোটো আছে, দেখি এখানে কত নেয় আর কতক্ষণ লাগে। এই দিকের ঘাটে উঠে আবার একটা টোটোতে উঠে পড়লাম যথারীতি একা বলে। সামনের সিটে আমার জায়গা হলো, যেখানে আমার ভাড়া পড়লো 35 টাকা করে, আর পুরো টোটো বুক করলে 175 টাকা করে ভাড়া পড়বে। আর তার সাথে সাথে কিছু দূর এগোতেই শুরু হয়ে গেল সবুজের সমারোহ আর অসাধারণ সব ল্যান্ডস্কেপ। আর বৃষ্টি হচ্ছে বলে গাছের কালার যেন আরও বেশি সবুজ মনে হচ্ছিল। এইসব উপভোগ করতে করতে আর বুক ভরা অক্সিজেন নিয়ে আধ ঘন্টার প্রচেষ্টায় আমি পৌঁছে গেলাম এক অচেনা জায়গায়, যেখানে সমুদ্রকে বেশ করে নেচার ক্যাম্পগুলো শুরু হয়েছে। 10টার সময় নামখানা থেকে নেবে, তারপরে মোটামুটি 2 ঘন্টার প্রচেষ্টা। 2 ঘন্টার প্রচেষ্টায় মানে টোটো, নৌকা, বোট, আর তারপরে হচ্ছে আবার টোটো। তো 12টার সময় আমি মৌসুমী আইল্যান্ড এসে পৌঁছলাম। তো মোটামুটি যদি নৌকার টাইম যদি ম্যাচ করে যায় তাড়াতাড়ি আসবেন, যদি ম্যাচ না করে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে মোটামুটি 2 ঘন্টা লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা আরামসে লাগবে। এই ভেতর দিয়ে গলি দিয়ে গেলেই এই ক্যাম্পগুলো আছে। তো এখানে এনজয় পার্ক বলে একটা ক্যাম্প আছে, এখানে 2টো ক্যাম্প আছে এর ভেতরে। তো এখন ভেতরে গিয়ে দেখি। আমার আজকে এখানে কোনো বুকিং নেই, আর আমাকে আজকেই ফিরতে হবে, তাই সব কটা নেচার ক্যাম্পই মোটামুটি ঘুরে দেখবো। এখানে হচ্ছে যে যেমন ড্রিমল্যান্ড বিচ ক্যাম্প, আর এদিকে হচ্ছে এনজয় পার্ক। তুমি একবার এনজয় পার্কটাই ঘুরে দেখি ভেতরটা। প্রথম দেখাতেই ভেতরে ঢুকে এটা বুঝলাম যে ঘরের ভেতরের থেকে এনারা বাইরেকেই বেশি প্রায়োরিটি দিয়েছে। যেমন সমুদ্রের ওপরে ঝুলন্ত বারান্দা, যেখানে সারাদিন বসে আপনি সমুদ্র উপভোগ করুন। পাশে এই যে পরপর লাইন দিয়ে বিচ ক্যাম্পগুলো, এদিকে আছে এদিকে আছে। এখানে আরেকটা আছে আনন্দধারা, যেটা সুইমিং পুল আছে ওইদিকে। তো আগে আনন্দধারার ভেতরটা ঘুরে আসি।
আনন্দধারা প্রজেক্ট থেকে বেরিয়ে এবার সামনের দিকে একটু যাই, সামনের দিকে একটু গিয়ে দেখি আর কি কি আছে এখানে। তো এখানে আরেকটা আছে অনন্যা বিচ ক্যাম্প অ্যান্ড রিসর্ট, এটা বন্ধ যদিও। তো এর ভেতরে আছে স্যান্ড ক্যাস্টেল আছে, আবার ঘুরে আসি। কি ভাড়া আছে স্যান্ড ক্যাস্টেলে? স্যান্ড ক্যাসেলে আমাদের এই মুহূর্তে এসি আছে, এই পারে হচ্ছে 1600 টাকা, উপরে আছে 1700 টাকা। এগুলো এসি বোধ হয় না? এইগুলো এসি আছে। আচ্ছা, এইগুলো এসি আছে। আর আমাদের নন এসি মাঠ হাউস আছে, যেটা ন্যাচারাল, যেটা খড়ের ছাউনি। আচ্ছা। আর মাটির দেওয়াল যেটা আছে 1500 করে থাকে এই মুহূর্তে, এখন 1500 টাকা করে থাকে। আপনার মানে মানে ইনক্লুডিং ফুড নিয়ে না? টোটাল ফুড নিয়ে। আচ্ছা, টোটাল ফুড নিয়ে মানে দুজনে টোটাল ফুড নিয়ে মানে পার হেড করে? পার হেড সিস্টেম। আচ্ছা, ইনক্লুড ফুড নিয়ে টোটাল মানে 1500 টাকা করে পার হেড ইনক্লুডিং ফুড। এখন আমি ঢুকেছি স্যান্ড ক্যাস্টেলের ভেতরে, তো ভেতরটা একটু ঘুরে দেখি স্যান্ড ক্যাস্টেলের। এইগুলো হচ্ছে মাড হাউস, নন এসি এগুলো। এদিকে এগুলো এসি মনে হয় এগুলো। আমি এতক্ষণ যে কটা দেখে এলাম, তো এখনো পর্যন্ত আমার স্যান্ড ক্যাস্টেলটা কিন্তু বেশ ভালো লেগেছে। বাকিগুলো একটু ঘিঞ্জি টাইপের, যাই হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্যান্ড ক্যাস্টেলটা আমার বেশ ভালো লাগছে। খোলামেলা আর অনেকটা মানে বিচ সাইডটা অনেকটা ওপেন, এটা আর অনেকটা বাইরে বের করা এটা। স্যান্ড ক্যাস্টেল থেকে বেরিয়ে আরও একটা দুটো দেখি, তারপর লাঞ্চ করতে হবে। জানি না এখানে, কারণ আমি একা এসে বলে কেমন অদ্ভুতভাবে লোকজন আমাকে দেখছে। তো যাই হোক, কোথায় লাঞ্চ করবো সেটাও জানি না। এখানে জিজ্ঞেস করলাম, বললো যে অনলি বুকিং কাস্টমারদের জন্য লাঞ্চ বানানো হয়। তো আরও সামনে যাই, সামনে গিয়ে দেখি। তো এখানে এই যে মাছ ধরার জাল এখানে বোনা হচ্ছে। এখানে জেসিবি এখানে মাটি ড্রেস করছে, মাটি খোঁড়ার কাজ করছে এখানে জেসিবি কন্টিনিউ। আর এখানে একটা গোল্ডেন ক্রাউন আছে এখানে। এখানে একটা ভালোবাসা রিসর্ট আছে, তো এটাতে কোনো টেন্টের কনসেপ্ট নেই, কিন্তু যে মানে খুবই মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন। এটা 1500 টাকা পার হেড, মানে ইনক্লুডিং আপনার লজিং, ফুডিং লজিং নিয়ে 1500 টাকা। এসি রুম না নন এসি? সব এসি রুম, তাই তো? আচ্ছা, 1500 টাকা পার হেড ইনক্লুডিং ফুডিং লজিং, মানে সকালের ওই ওয়েলকাম ড্রিঙ্কস থেকে পরের দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত। এটা এটা একদম লাস্ট নাকি? না এরপরে আরও আছে? এটা লাস্ট, এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে টোটো করে কী বলতে হবে? রিসর্টের নাম বললে হবে? আচ্ছা, ওকে, ভালোবাসা রিসর্ট। তো এই রিসর্টটা কিন্তু খুবই ভালো লাগছে আমার, মানে যতগুলো এতক্ষণ দেখলাম নিট অ্যান্ড ক্লিন একদম, পুরো একদম। আর প্রত্যেকটা রুমই এনাদের এসি, 1500 টাকা পার ডে পার হেড ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। হ্যাঁ, ভেতরে যাবো? আচ্ছা, তো আমি একটা রুমগুলো দেখছি। দাদা আমাকে বললো একটু রুম দেখে যান। আচ্ছা, এগুলো 4 বেড রুম, কিন্তু যথেষ্ট বড় রুম। 4 বেড হলেও এখানে একটা সোফা আছে, এখানে বেড আছে, ওখানে একটা আলনা আছে, এখানে এসি লাগানো আছে, হিতাচির এসি আছে। সবই কি 3 বেড না 2 বেডও আছে? 2 বেড আছে। 2 বেডও আছে। 2 বেড এই 3 আচ্ছা, তো 4 বেডও এখানে আছে, 2 বেড আছে, 3 বেডও আছে। তো এই 1500 টাকা পার ডে পার হেড হিসাবে পড়বে। তো যারা বুকিং করতে চাইবেন, নাম্বার, ফোন নাম্বার বা কার্ড, কিছু কার্ডটা নিয়ে নিচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বার। আর এই সামনেই সমুদ্র, আর এটার এখানে গিয়ে সমুদ্র, ওখানে একটা ওই যে মাছা টাইপের করা আছে, ওটা আপনাদেরই নাকি মাছাটা? আচ্ছা, ওখানে ওই মাছাটা করা আছে, আপনাকে ওই গিয়ে রাস্তা দিয়ে গিয়ে ওই মাছাতে যেতে হবে। তো এই ছিল ভালোবাসা রিসোর্ট। যাদের দরকার পড়বে তারা ফোন করে নেবেন, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি যেগুলো দেখেছি সেগুলোর আমি নাম দিয়ে দেবো, গুগলে সার্চ করলে তো নাম্বার পেয়েই যাবেন। আর এখন একটু লাঞ্চ করতে হবে, সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। সেখানে নয়নের হোটেল আছে, সেখানেই একমাত্র আমাকে ইন্ডিভিজুয়াল এই দাদা বললো একা লাঞ্চ খাওয়াতে পারে, অন্য জায়গায় পাবেন না। তো নয়নের হোটেলে কেউ জিজ্ঞেস করে, যদি পাইতে ভালো, নাহলে ভাবতে হবে আবার। আর এমনি মৌসুমি আইল্যান্ড আমি যেটুকু দেখছি, একটা গ্রাম্য পরিবেশ, দুদিকে, একদিকে নদী আর একদিকে সমুদ্র, মাঝখানে হচ্ছে একটা আইল্যান্ড। তো একদিনের জন্য যারা আসতে চাইবেন ভালো লাগবে, কিন্তু ওই মানে আসাটা একটু মানে ভালো লাগবে, আসতেও ভালো লাগবে। টোটো, গ্রামের মধ্যে দিয়ে টোটো আসছে, তারপর নদী পার করছেন, তারপর আবার গ্রামের পরিবেশে টোটো আসছে, তো খারাপ না, ভালোই লাগবে। তো নয়নের হোটেল বন্ধ, এই যে নয়নের হোটেল। তাহলে ওইদিকে যাই আস্তে আস্তে। আচ্ছা, এদিকে হোটেলের করা দেখি।
হোটেল কি বন্ধ নাকি? হোটেল বন্ধ? হ্যাঁ, কি পাওয়া যাবে? ভাত, মাছ ভাত হবে একা? ও তুমি এখন আনতে যাবে, তারপর বানাবে? তাহলে ছেড়ে দাও। আর কোথায় পাবো ওইদিকে? এখানে নেই? ঠিক আছে, তো একার জন্য আগে থেকে বলতে হবে, যদি আর একার জন্যে মাছ আনতে যাবে গিয়ে এখন বানাবে তো অনেক টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে। আর একার জন্যে কত মাছ আনবে? একটা মাছ আনবে, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, তো কিছু পাবো না বলছে এখানে। আগে কতগুলো হোটেলে গিয়ে আবার দেখি যদি কিছু পাওয়া যায়, নাহলে ভুকা পেট নিয়ে আমি আবার নদী পার করব, টোটোতে করে যাব, নদী পার করব, নদী পার করে ওইদিকে গিয়ে যদি কিছু পাওয়া যায় তখন আমাকে খেতে হবে। মানে খেতে খেতে মোটামুটি আজ বিকেল নাও খেতে পারি, বিকেল হয়ে গেলে আর ভাত খাওয়ার কোনো প্রশ্নই নেই, টুকটাক কিছু খেয়ে নিতে হবে। তা আগে যাই, আগে গিয়ে দেখি। আচ্ছা, এদিকে সামনে জম্মুদ্বীপ দেখা যাচ্ছে, ওইদিকে বকখালি আছে, ওইদিকে বকখালি, আর ওইদিকে হচ্ছে সাগর, মানে হচ্ছে কপিলমুনির আশ্রম, গঙ্গাসাগর দিকে। মোটামুটি যে লাঞ্চের যা অবস্থা বুঝছি, মোটামুটি যা কথা বলে যেটা বুঝলাম, এখানে কোথাও লাঞ্চ করা যাবে না। এখান থেকে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে নদী পার করে তারপর ওইদিকে গিয়ে হুজ্জুতির ঘাট বা ওই বাগডাঙ্গার ঘাটে গিয়ে ওইদিকে ঘাটের ওইদিকে কোথাও পেতে পারি আমি। তো টুকটাক যদি কিছু পাওয়া যায় সেটাই খেয়ে চালাতে হবে এখন। এখানে আরেকটা আছে বালুচড়ি, এই যে বালুচড়ি। তো এখানে আরেকটা আমি পেয়েছি সোনার বাংলা রিসর্ট, এর ভেতরটা ঘুরে আসি একবার। এখানে কটা নেচার ক্যাম্প আমি ভিজিট করে এটা বুঝলাম, এখানে প্রত্যেকটা নেচার ক্যাম্পে ভেতরে খোলসা কিন্তু একই, কিছুটা এরিয়া জুড়ে একটু বাগান বা ডাইনিং টাইপের এরিয়া, তারপরে সমুদ্রের দিকে একটা ব্যালকনি ঝুলছে। তো এটাও সামনে দিয়ে গিয়ে ওই বিচের দিকে বের করা এখানে। তো আপনারা যখন আসবেন বা বুক করবেন একটু ভালো করে কিন্তু রিভিউগুলো খুঁটিয়ে পড়বেন, তারপরে গিয়ে বুক করবেন। তবে নেচার ক্যাম্পে রুমগুলো যত না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ঝুলন্ত বারান্দা। তার একটাতে ঢুকেছি এখন বিচ ক্যাম্পে। তো এটাতে ঢুকেছি মেনলি মানে একার খাবার জোগাড় করতে, এটা পাবো কিনা দেখছি। আপনাদের কি ব্যবস্থা আছে? আমাদের হ্যাঁ, আমাদের তো প্যাকেজ সিস্টেম। আচ্ছা, আমাদের থাকা খাওয়া একটা। কত করে মানে রুমগুলো? রুমগুলো 1100 টাকা। নন এসি এগুলো? এসি নেই আপনাদের? এসি 1300 টাকা। এসি 1300 টাকা এক একজনের, ইনক্লুডিং লজিং আর ফুডিং নিয়ে, সকালের ওয়েলকাম ড্রিঙ্ক থেকে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। আচ্ছা, আপনাদের কি দুটোই আছে নাকি? দুটো এই উপরে উপরে ওটা করা আছে? চা আছে সেখানে 4টা। আচ্ছা, ওই সামনেরটা? পেছনেরটা। আচ্ছা, ওটা এসি। কি নাম আপনার? আমার নাম শঙ্কর দাস। শঙ্কর দাস, আচ্ছা। কোনো নাম্বার, ফোন নাম্বার কিছু একটা কার্ড দিন না। এটা হচ্ছে বালিয়ারা বিচ ক্যাম্প। তো দাদার নাম হচ্ছে শঙ্কর দাস, তো উনি আমাকে নাম্বার দিচ্ছেন, ওটার রেসিপির দিয়ে দেবো। সর্বপ্রথম হয়েছিল এটা। আচ্ছা, এটা সর্বপ্রথম হয়েছিল এর আগে মানে তখন কিছু ছিল না এখানে? ছিল না তখন। আচ্ছা, ওকে, ঠিক আছে, একটাই ঠিক আছে। আচ্ছা, তো মৌসুমীতে যখন কোনো ক্যাম্প হয়েছিল, তো এই বালিয়ারা বিচ ক্যাম্প সবার প্রথমে হয়েছিল। তখন আর কোনো এখানে ক্যাম্প বা কিছু ছিল না, পুরো ফাঁকা ছিল। তো এটাই কত সালে হয়েছিল? 2016 সালে প্রথম হয়েছিল। তারপর তো আস্তে আস্তে এখন তো মানে প্রচুর। এখন তখন শুধু টেন্টের ব্যবসা ছিল। তখন টেন্ট ছিল না, শুধু টেন্ট, কোনো রুম ছিল না। এই এখনো এই টেন্ট লাগানো আছে। এগুলো বড়, এগুলো এখন সাজানো হয় না, এখন গরম পড়ে গেছে না। এখন তো রুমের রিকোয়ারমেন্টই মানে বেশি থাকে। হ্যাঁ, বেশি রুম। টেন্টটা খাটে ওইটার উপরে। তো বালিয়ারি বিচ ক্যাম্পেও লাক্স ফেভার করলো না। তো সামনে গিয়ে দেখি, অসুবিধা নেই। হ্যাঁ, চলে যাচ্ছি, মোটামুটি দেখে নিচ্ছি। মানে আগে থেকে বানানো নেই কিছু না, আজকে তো কেউ নেই, তো কেউ নেই হতো আজকে। হ্যাঁ হ্যাঁ, তার সাথে সাথে আর একটা কেস, মানে পেটে মোটামুটি ছুটে এখন ডন হালকা হালকা মারছে মনে হচ্ছে। তার সাথে সাথে আর একটা কেস হয়েছে, ভেতরে কোনো টোটো চলে না, আমাকে ওই টোটো স্ট্যাম্প পর্যন্ত হেঁটে যেতে হবে। কোন দিক দিয়ে এলাম, কোন দিকে যাবো বুঝতে পারছি না, এদিকে নাকি? বিচ ক্যাম্পগুলোকে কভার করে ওখান থেকে চললাম 10 কিলোমিটার দূরে এক অদ্ভুত মন্দির, যেখানে নাকি পুতুলকে পুজো করা। তো মৌসুমী আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি, আইল্যান্ড থেকে বেরোচ্ছি না, এখান থেকে আমি যাবো হচ্ছে পাঁচুগোপালের মন্দির। তো একটা অদ্ভুত মন্দির, যেটা আপনাদের দেখাবো আমি। তো এখান থেকে মোটামুটি আধ ঘন্টা লাগবে। আর টোটোতে ভাড়া হচ্ছে আমাকে পাঁচুগোপাল থেকে মানে পাঁচুগোপালে নামাবে, ওখানটা ঘুরবো, ওখান থেকে আমাকে বাগেরডাঙ্গা ঘাটে ছেড়ে দেবে। তো টোটাল আমি 250 টাকা এখানে ভাড়া ঠিক হচ্ছে। তো এটুকু আমি একটা জিনিস বুঝছি, এখানকার মানুষদের কিন্তু কোনো এমার্জেন্সি হলে বা কোথাও যখন যাওয়ার হবে, গাড়ির কিন্তু খুব প্রবলেম এখানে। যদি কারোর কিছু হয় মানে এখানে যদি গাড়ি পেয়ে যায় ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছে যাবে, বা টোটো করে যেতে হবে। বাট ওখানে গিয়ে নদী পার করতে হবে, আবার ওইদিকে যেতে হবে, গিয়ে তারপরে গিয়ে হসপিটাল। কতটা টাইম লাগবে, মানে ক্রিটিক্যাল কিছু হলে যে টাইমটা দরকার, সেই টাইমটা কিন্তু সে পাবে না কিন্তু আলটিমেটলি।
আবার আসার সময় এই মন্দিরে যাওয়ার সময় এই টোটোটা আবার পাঞ্চার, মানে আজকে আমার ভাগ্যে পাঞ্চার টোটো আছে। আসার সময় পাঞ্চার, আবার এটা আবার চাকায় আবার স্ক্রু ঢুকে গেছে। ওই যে মেইন রাস্তা থেকে আস্তে আস্তে একটা ইটের রাস্তা ঢুকে গেছে। তো এটা কিন্তু একটা খুব ভালো দিক আছে, এখানে কিন্তু যারা কিন্তু মানে ফটো তুলতে আসবেন বা সিনারির জন্য আসবেন, সিনারি দেখতে পাবেন, চারিদিকে কিন্তু মানে সিনারি, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ এখানে। আমি এখন এসেছি মৌসুমি আইল্যান্ড থেকে, মোটামুটি 10 কিলোমিটার রাস্তা হবে, অনেকক্ষণই টাইম লাগলো, মোটামুটি 40 মিনিট তো লাগলোই পাঁচু গোপালের মন্দিরে। তো একটা অদ্ভুত মন্দির, আমি দেখাচ্ছি, আপনি দেখুন খালি। তো এখানে চারিদিকে গোপালের মূর্তি, সব দিকে কিন্তু গোপালের মূর্তি আছে। আর এখানে জোড়ায় জোড়ায় পাঁচু বসানো, এই যে সব জোড়ায় জোড়ায় মূর্তিগুলো বসিয়ে দেওয়া আছে এখানে। কত মূর্তি চারিদিকে, পুরো মন্দিরের চারিদিকে মূর্তি। মানত করলে যেমন মানে গাছে বা কোনো গাছের ডালে যেমন ইট বেঁধে দেয় মানত করলে, এখানে যেমন পুতুল বাঁধা আছে মানত করে। এখানে মনে হয় সম্ভবত মানত করে গেছে, যারা মানত করে গেছে তারা পুতুল বেঁধে দিয়ে গেছে। এটা দেখে মনে হচ্ছে পুতুল বাঁধা আছে, তো যাদের মানত পূর্ণ হয় তারা এখানে এসে এই যে জোড়া মূর্তি দিয়ে যায়। কিন্তু সিঙ্গেল মূর্তিও আছে, জোড়া মূর্তিও আছে, কাউকে জিজ্ঞেস করছি। আমি দেখছি কিছু জোড়া মূর্তি আছে, কিছু তোমার একটা সিঙ্গেল মূর্তি আছে। এই মূর্তিগুলো যারা কি মানত করে তারা দিয়ে যায়। আচ্ছা, জোড়া মূর্তি কেন আর সিঙ্গেল মূর্তি কেন? জোড়া মূর্তি কাই, ওই জোড়া মূর্তি, হ্যাঁ দুটো জোড়া ছেলে হয়েছে, আচ্ছা দুটো, আর এই সিঙ্গেল। আচ্ছা, ওকে। তো জোড়া মূর্তি হয়েছে যাদের টুইন হয়েছে বা দুটো জোড়া ছেলে হয়েছে, তাদের যারা জোড়া মূর্তি দিয়ে গেছে, আর যাদের একটা ছেলে হয়েছে তারা সিঙ্গেল মূর্তি দিয়ে গেছে। তো মেয়ে হলেও কি মূর্তি দিয়ে যায়? ছেলে হলে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ছেলে হলে এখানে মূর্তি দিয়ে যায়। তো মানত করে কি ছেলের জন্য ওখানে? আচ্ছা, ওখানে যে মানত করে ওখানে ছেলের জন্য মানত করে। তো হ্যাঁ, ভেতরে গেছিলাম তো। এই মূর্তিগুলো একদম নতুন, একদম না সদ্য দিয়ে গেছে, বোঝাই যাচ্ছে এগুলো। তো এই হচ্ছে পাঁচু গোপালের মন্দির। এটা খুব মানে অজানা একটা জিনিস দেখলাম, মানে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। তো এবার আস্তে আস্তে এগোই বাগেরডাঙ্গা ঘাটের দিকে। লাঞ্চ কিন্তু এখনো হয়নি, কিন্তু খালি পেটে কিন্তু এখনো চলছে। চলো, নদীর জল বয়ে যাচ্ছে এখান দিয়ে, এই যে জল উঠে যায় চারিদিকে, আর এই হচ্ছে এই নদী। তো পৌঁছে গেছি এখন বাগেরডাঙ্গা ঘাটে। তো এই যে উল্টো দিকে দেখা যাচ্ছে ওইখানে পৌঁছবো। ঘাটটা অ্যাকচুয়ালি ওই দিকে, ঘাটটা ওই দিকে আছে। তো ওই দিক থেকে নৌকা ধরে ওই যে ওখানে পৌঁছবো। আর এখানে একটা মিষ্টির দোকান আছে, এখানে কিছু খেয়ে নি এখানে। না কি পরোটা হবে? হ্যাঁ, তাহলে ওই দিন 100 দিন আগে। তুমি খাবে তো পরোটা? খাবে না? হ্যাঁ, পরোটা হালকা করে 100 খেয়ে নি, তারপরে খিদে পেলে আবার দেখা যাবে। এই যে পেটাই পরোটা আর ঘুগনি, আর একটু মিষ্টি আছে, মিষ্টি নিয়ে নেবো। তো এই হচ্ছে বাগেরডাঙ্গার ঘাট, যেখানে আধ ঘন্টা ছাড়া ছাড়া নৌকাগুলো ছাড়ে, বোটগুলো মিলিয়ে আধ ঘন্টা ছাড়া ছাড়া ছাড়ে এখানে। তো এখান থেকে ওই পারে যেতে হবে, ওই যে। আর এখানেও ভাড়া ওই 5 টাকা করেই ভাড়া। তো 3টের সময় ছাড়বে এটা। নৌকা থেকে নেমে পড়লাম, নেমে সামনে ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে। নামখানা এটা। আবার টিকিট কেটে 25 টাকা টিকিট কেটে আবার ট্রেনে উঠে পড়েছি। 4:37-এ ট্রেনটা ছাড়বে। যাওয়ার সময় গড়িয়া স্টেশনে নামবো, গড়িয়া স্টেশন থেকে মেট্রো ধরে সোজা এক্সাইড নেবে, ওখান থেকে গাড়ি নেবো। তো গাড়িও নিয়ে নিয়েছি, গাড়ি স্টার্ট করে দিয়েছি। এই জাস্ট রেড রোড ক্রস করে ব্রিজে উঠবো।